नमस्कार আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর 8 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, যেটা তোমাদের 140 নম্বর পাতায় পাবে। তো দেখো, আমরা যে কোনো পরিমিতির অঙ্ক বা পাটিগণিতের অঙ্ক করার সময় কি করি, হুবহু ওই চ্যাপ্টারের সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করি, তাই না? যার ফলে কি হয়, কিছুদিন মুখস্থ থাকে, তারপর আবার জেগে সে ভুলে যায়। কিন্তু আমরা যদি এভাবে একটু জানার চেষ্টা করি যে সূত্রগুলো কেন এভাবে হচ্ছে, অর্থাৎ সেই চ্যাপ্টারটা সম্বন্ধে যদি আমাদের সঠিক ধারণাটা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সূত্রগুলো কোনোদিন ভুলে যাব না। যদিও বা ভুলে যায়, সেটা ঠিক আমাদের ওই ধারণা থেকে আবার সেটা আমরা সূত্রটা লিখতে পারবো। ঠিক আছে, তো লম্ব বৃত্তাকার চোঙ কি জিনিস? ধরো এখানে দেখো, আমি একটা আয়তাকার কাগজ নিয়েছি, কাগজের টুকরো। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। ঠিক আছে, এটা একটা আয়তাকার কাগজের টুকরো। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এটা দৈর্ঘ্য আছে, ধরো এল ধরছি আমি, এটা প্রস্থ বি। তাহলে ক্ষেত্রফল কি হবে? এল গুণিত বি, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা হলো ক্ষেত্রফল আয়তাকার কাগজটি। ধরো এটাকে আমি রোল করে দিচ্ছি, অর্থাৎ এভাবে মুড়ে দিলাম। কি হলো? একটা দেখো, একটা নতুন ঘনবস্তু পেলাম আমরা। ঠিক আছে, একটা নতুন ঘনবস্তু পেলাম। এই নতুন যে ঘনবস্তুটা একটা পেলাম, এটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। তো এরকম ছবি তোমরা অনেক দেখেছো, যেমন পাইপ, তারপরে হচ্ছে টিউবলাইট, কোনো খেলনা, ঢোল। লম্ব বৃত্তাকার চোঙ এরকমই হয়। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। এরপরে ধরো এর কটা তল পেলাম, তাহলে আমি দেখো, এই একটা তল পেলাম, এই একটা তল পেলাম, আর এই একটা তল পেলাম। কটা তল হলো? মোট 3টা তল হলো। ঠিক আছে, এইটা দেখো সমতল হবে, তার অপোজিট ওইটাও সমতল হবে, কিন্তু এইটা হচ্ছে তার বক্রতল। ঠিক আছে, এরপর দেখো, আমি যদি বক্রতলের ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে কি হবে না, বক্রতলের ক্ষেত্রফল মানে কি, দেখো আমি যদি এটাকে আগের মতো করে দিই, অর্থাৎ আয়তাকার কাগজটা করে দিই, তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই না? তাহলে যখন আমি এটাকে মুড়ে দিচ্ছি, তার মানে সেই ওর ক্ষেত্রফলটাই হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থই হচ্ছে। কিন্তু এখানে দেখো, যে দৈর্ঘ্যটা ছিল আয়তাকার কাগজটির, সে দৈর্ঘ্যটা কি হয়ে যাচ্ছে, একটা বৃত্তাকার ক্ষেত্র হয়ে যাচ্ছে, বৃত্ত হয়ে যাচ্ছে দৈর্ঘ্যটা, তাই না? তাহলে এই বৃত্ত গুণিত উচ্চতা হচ্ছে তোমার, আর প্রস্থটা কি হচ্ছে, উচ্চতা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যে আয়তাকার কাগজটা অঙ্কন ছিল এরকম, ঠিক আছে, এটাকে যখন মুড়ে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে হয়ে যাচ্ছে। তাহলে এটা মুড়লে কি হচ্ছে, এই যে দৈর্ঘ্যটা সেটা একটা বৃত্ত হয়ে যাচ্ছে, আর প্রস্থটা উচ্চতা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার ক্ষেত্রফল ছিল এল ইন্টু বি, অর্থাৎ এটা গুণিত প্রস্থটা। তাহলে এটা আমার কি হয়েছে, একটা বৃত্তের পরিধি হয়ে যাচ্ছে। তাহলে বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি, 9-এ শিখেছি। বৃত্তের পরিধির সূত্র হয় 2πr। তার মানে আর এখানে দেখো, আমার প্রস্থটা কি হয়ে গেছে, উচ্চতা হয়েছে। তাহলে উচ্চতা ইন্টু এইচ, অর্থাৎ দেখো আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম কি, 2πrh। আরটা কি না, আরটা হচ্ছে, ধরো এটা যদি একটা চোঙ হয়, এখান থেকে দেখো এটা হচ্ছে আর ব্যাসার্ধ, অর্থাৎ যে বৃত্তাকার ক্ষেত্রটা তৈরি হয়েছে চোঙটার একটা তল, সেই বৃত্তের মানে ভূমির যে ভূমি হয়েছে বৃত্তাকার, সেই ভূমিটার ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, উচ্চতাটা হচ্ছে এইচ। ঠিক আছে, এটা যদি ধরে নিই, তাহলে এটা হয়ে যাবে তোমার, এইটা হবে তোমার বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল চোঙের। ঠিক আছে, এরপর দেখো, যদি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করি, তাহলে কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে তখন আমাদেরকে কি করতে হবে, দেখো তখন হয়ে যাবে তোমার বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত আছে, 2πrh প্লাস
এই যে দুটো বৃত্তাকার তল আছে, এই দুটো তলের ক্ষেত্রফল, এটা কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, তাই না? কটা আছে, উপরে একটা নিচে একটা, দুটো বৃত্ত আছে, তাহলে 2 পাই আর স্কোয়ার। এইটা হলো আমার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে একটা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে জানতে হবে যে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটো বৃত্তের ক্ষেত্রফল, তাই না? দুটো বৃত্তাকার তলের ক্ষেত্রফল। সুতরাং এগুলো জানার জন্য আমাকে নিশ্চয়ই এগুলো মুখস্থ রাখার দরকার নেই, কারণ আমি যদি এগুলো জানি যে কোনটা বক্রতল কোনটা বৃত্তাকার তল, এগুলো যদি আমার জানা থাকে তাহলে এগুলো ইজিলি আমি বের করতে। সমগ্র তল মানে কি বোঝাচ্ছে? সমগ্র তল মানে এখানে অ্যাকচুয়ালি তিনটা তলেরই ক্ষেত্রফল বোঝাচ্ছে। সুতরাং এখানে যদি আমি 2 পাই আর কমন নিই তাহলে কত হবে দেখো, এইচ প্লাস আর, এইটা হচ্ছে তোমার এত বর্গ একক, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর যখন আমরা আয়তন বের করব, আয়তন সমান হয় ভূমির আয়তন হয় তোমার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে? এটা হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে ভূমি কি আছে, আমার একটা বৃত্ত আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? এরপর ধরো কোনো কারণে কোনো ফাঁপা নল যদি থাকে, ফাঁপা নল থাকে ধরো এরকম আছে, যার বাইরের ব্যাসার্ধটা হচ্ছে R1 আর অন্তর ব্যাসার্ধটা হচ্ছে R2। সেক্ষেত্রে দেখো ভিতরের এবং বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল কত হবে? আমি জানি বক্রতলের মোট ক্ষেত্রফল কি হয় 2 পাই R1 এই হিসেবে বাইরেরটা হবে, আর 2 পাই R2 এই হিসেবে ভিতরেরটা হবে, ঠিক আছে? কিন্তু এখানে এটাকে যদি আমি কমন নিয়ে নিই, এইটা হবে, ঠিক আছে? 2 পাই এইচ R1 ইন্টু R2, বা এটাকে এভাবে আমরা একটু লিখি সুবিধা, 2 পাই R1 প্লাস R2 ইন্টু এইচ। এইটা হচ্ছে তোমার ফাঁপা চোঙের দুটি, অর্থাৎ ভিতরের এবং বাইরের বক্রতলের ক্ষেত্রফল। এরপর যদি ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলে, তখন আবার দেখো ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বললে তখন আবার দেখো যে বৃত্তাকার যে তলগুলো, অর্থাৎ দুই মুখ যেটা বলছি আমরা, এটা এরকম থাকে। আমরা ভিতরে বক্রতল বাইরে বক্রতল বের করে নিয়েছি। এবার ফাঁপা চোঙ মানে এইখানে তো কিছু তো আছে ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। এটা ক্ষেত্রফলটা বের করলে কি হবে, এটা তো বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে বড় বৃত্ত কত পাই R1 স্কোয়ার আর ভিতরে হচ্ছে পাই R2 স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে তোমার পাই, মানে এর সাথে যোগ হবে আবার কত পাই R1 স্কোয়ার প্লাস পাই মাইনাস পাই R2 স্কোয়ার। এইটা তোমার যোগ হবে, কিন্তু এটা হচ্ছে একটা মুখের জন্য হলো। এবার যেহেতু আমার দুটা বক্রতল আছে, বৃত্তাকার তল আছে, তাহলে এটা 2 হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে যে আছে এর সাথেই যোগ হবে সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই R1 প্লাস R2 ইন্টু এইচ, প্লাস এখানে হয়ে যাবে 2 পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে? না সরি, ভুল বললাম, এখানে এইচটা হবে না। হ্যাঁ, তাহলে এখানে দেখো এটা প্লাস এটা, এটাই হচ্ছে আমার একটা ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার ফাঁপা চোঙের আয়তন তাহলে কি হবে? একই রকম ভাবে হবে ভূমির ফাঁকা চোঙের আয়তনটাও হবে। আমরা কি জানি যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে যখন ফাঁপা চোঙ হবে তখন ভূমির ক্ষেত্রফলটা কি হবে, কমে যাবে, ঠিক আছে? তখন হয়ে যাবে তোমার, তাহলে বাইরের ব্যাসার্ধ যদি R1 হয়, ভিতরের ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে ফাঁপা চোঙের আয়তন হবে পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ। এইটা হবে আমার ফাঁপা চোঙের আয়তন। তাহলে এগুলো যদি অর্থাৎ এই যে চোঙ জিনিসটা, এটা সম্বন্ধে আমাদের সঠিক ধারণাটা হয়ে গেল। এরপরে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তনের সূত্র, এগুলো আমরা নিজেরাই মনে রাখতে পারবো। অর্থাৎ এখানটা একটা চোঙ, ঠিক আছে? এইটা শুধু আমাদেরকে মনে রাখতে হবে, এটা যদি একটা চোঙ হয় এটাকে এইচ ধরা হচ্ছে, আর এই যে ভূমি আছে এই বৃত্তাকার ভূমি, এর একটা ব্যাসার্ধ আর ধরা হচ্ছে, ঠিক আছে? তাহলে এইগুলো যদি আমি জানি, তারপরে চোঙটা দেখো
আমি বক্রতলের ক্ষেত্রফলও বের করতে পারবো, সমগ্র তলের ক্ষেত্রফলও বের করতে পারবো, আয়তনও বের করতে পারবো। আবার যদি ফাঁপা চোঙ হয় তাহলে ভিতরের বাইরের আবার সমগ্র তলের ক্ষেত্রফল সবই বের করতে পারবো, তাই না? তাহলে এখানে দেখো সূত্রগুলো তাহলে আমরা কি কি পেলাম, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি পেলাম না, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমান হচ্ছে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। তাহলে এটা হলো আমার সমগ্র তলের ক্ষেত্রফল। এটাকে তুমি লিখতে পারো 2 পাই আর যদি কমন নিই তাহলে এইচ প্লাস আর হবে, ঠিক আছে। আর একটা পেলাম কি না, লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি পেয়েছি 2 পাই আর এইচ, ঠিক আছে। এবার লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কি হবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ পাই আর স্কয়ার ইন্টু এইচ সমান এটা হলো পাই আর স্কয়ার এইচ। ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 একক এবং ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য r2 একক এবং উচ্চতা h একক হলে ওই চোঙটির ভিতর বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল কি পেলাম না 2 পাই ইন্টু r1 প্লাস r2 ইন্টু h বর্গ একক। দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি পেলাম না 2 পাই r1 প্লাস r2 ইন্টু h প্লাস 2 পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার বর্গ একক, ঠিক আছে। আর ফাঁপা চোঙের আয়তন তাহলে কি পেলাম না পাই ইন্টু r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু h, এটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। তাহলে এই ফর্মুলাগুলো প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করব। তো চলো দেখি কষে দেখি অঙ্কগুলোতে কি বলছে দেখি। তাহলে এখানে একের অঙ্কটাতে কি বলছে দেখো, পাশের চিত্রের ঘনবস্তুটি দেখিও নিচের প্রশ্নের উত্তর লিখি। 1 নম্বর দেওয়া আছে ছবির ঘনবস্তুটির কটি তল, কটি তল আছে না একটি বক্রতল পাচ্ছি আমরা, মানে প্রথমেই আলোচনা করলাম তাই না, একটি বক্রতল পাচ্ছি, দুটা হচ্ছে বৃত্তাকার তল, সমতল পাচ্ছি, তাহলে মোট 3টি তল আছে, তাহলে ওটা হবে 3টি তল। ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল, একটি বক্রতল ও দুটি সমতল। তাহলে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। দেখো আমরা প্রথমে আমি বললাম যে কি কি আমার উদাহরণ বলেছি, আরো যদি তোমরা কিছু জানো কমেন্ট করে জানিও, ঠিক আছে। 2 অঙ্কটা হলো, এবার 3টা দেখো কি বলছে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো এখানে উচ্চতাটা দেওয়া নেই, আমি এটা ধরে নেব। আর ব্যাসার্ধটা ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসার্ধটা আমি জানি। এবার দেখো যেহেতু ড্রামটা তৈরি করতে ঢাকনা সমেত বলেছে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হবে এখানে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমানই হবে 2816 বর্গ সেমি। তাহলে এখানে লিখব ড্রামটির ব্যাসার্ধ, ড্রামটির ব্যাস 2r সমান দেওয়া আছে তোমার 28 সেমি, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ r সমান হবে 28/2 সমান হচ্ছে 14 সেমি, ঠিক আছে। ধরিলাম ড্রামটির উচ্চতা হচ্ছে 8 সেমি, ধরি ড্রামটির উচ্চতা সমান 8 সেমি। অতএব ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জেনেছিলাম না পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় না 2 পাই আর এইচ প্লাস দুটো হচ্ছে বৃত্তাকার তলের ক্ষেত্রফল, তাই তো 2 পাই আর স্কয়ার, এটা হয়। এখান থেকে যদি আমি 2 পাই আর কমন নিয়ে নিই তাহলে থাকবে এইচ প্লাস আর, ঠিক আছে। এইটা হচ্ছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে আর এর মানটা বসিয়ে এইচ এর মানটা আমি বের করব, ঠিক আছে। সমান 2 ইন্টু পাই এর মান কত 22/7, আর মানে কত 14 ইন্টু এইচ প্লাস 14, এটা হচ্ছে। তাহলে শর্তানুসারে এটা কত হলো বর্গ সেমি বা সেমি স্কয়ার। তাহলে লিখব শর্তানুসারে এটা কি হবে 2 গুণিত 22/7 গুণিত 14 গুণিত এইচ প্লাস 14 সমানই হচ্ছে তোমার 2816, ঠিক আছে। বা
এইচ প্লাস 14 সমান 2816। এগুলো দেখো এ ধারা আসলে সব উল্টে যাবে, অর্থাৎ এটা 2/1 আছে মানে 1/2 হয়ে যাবে, এটা 7/22 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1/14। এরপর কাটাকুটি করে এখানে 7 2 14, ঠিক আছে। এরপর দেখো এটা আমি করবো 814, এখানে 3, 14 - 3 11 হচ্ছে, তাই 11 দিয়ে যাবে, 11 2 22, 11 2 22, 6 হলো, 5 11 55, 6 11 66, ঠিক আছে। 2 1 কে 2, 2 2 4, 2 8 16, আবার 2 দিয়ে কাটো, 2 6 12, 2 4 8, আবার 2 দিয়ে কাটো, 2 3 6, 2 2 4, বা এইচ সমান কত হবে 32 - 14 সমান হচ্ছে 4 করলে 12, 8 হাতে 1, 2 করলে 3 1, 18 সেমি। অর্থাৎ চোঙটির উচ্চতা পেলাম কত 18 সেমি। চারেরটা কি বলছে দেখো না, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। কত ঘন ডেসিমিটার মশলা লাগবে অর্থাৎ আয়তনটা আমাকে বের করতে হবে। প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুটির প্লাস্টার করতে কত খরচ হবে। অর্থাৎ আমাকে প্রতিটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফলও বের করতে হবে, আবার আয়তনটাও বের করতে হবে, তাই তো। দেখো এখানে আছে তোমার প্রতিটি পিলারের কটা পিলার আছে, মোটামুট 2টি পিলার আছে। তাহলে আমি লিখছি প্রতিটি পিলারের ব্যাস 2r সমান দেওয়া আছে তোমার 5.6 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে প্রতিটি পিলারের ব্যাসার্ধ কত হবে সমান, ব্যাসার্ধ সমান হবে তোমার r সমান 5.6/2, ঠিক আছে, সমান হচ্ছে 2.8 ডেসিমিটার। এটা হলো। এরপরে কত লম্বা আছে 2.5 মিটার। প্রতিটি পিলারের উচ্চতা এই সমান দেওয়া আছে তোমার 2.5 মিটার। মিটারটাকে ডেসিমিটার করতে গেলে মিটারের পরে ডেসিমিটার হয়, অর্থাৎ ডান দিকে মানে 1 ঘর দশমিক ডান দিকে সরে যাবে, সমান হচ্ছে তোমার 25 ডেসিমিটার, ঠিক আছে। অতএব প্রতিটি পিলারের জন্য কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, তার মানে আয়তনটা বের করতে হবে। অতএব প্রতিটি পিলারের আয়তন সমান পাই r স্কয়ার এইচ হবে, তাই না। তাহলে এখানে আয়তন সমান পাই r স্কয়ার এইচ হয়, তাহলে পাই r স্কয়ার এইচ সমান 22/7 ইন্টু আর এর মান কত 2.8 তার হোল স্কয়ার ইন্টু এইচ হচ্ছে 25, এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। এটা হলো। অর্থাৎ আমি এখানে লিখব দুটি পিলারের আয়তন, বা এখানে আমি এরকমও লিখতে পারি, অতএব দুটি পিলারের জন্য মশলা লাগবে, দুটি পিলারের জন্য মশলা লাগবে, ঠিক আছে, সমান এখানে আমার ছিল 22/7, দেখো 28 ছিল, তাহলে 0.28 ছিল, ওটাকে দশমিকটা তুলে দিচ্ছি, 2.8 ছিল, তাহলে 2.8 ছিল, ওটাকে দশমিকটা তুলে দিলাম, তাহলে 28/10 ইন্টু 28/10 ইন্টু 25 ইন্টু 2, এত ঘন ডেসিমিটার। এটা হচ্ছে এত মশলা লাগবে, ঠিক আছে। এবার কাটাকুটি করো, 4 7 28, ঠিক আছে, 2 5 10, 5 5 25, 5 2 10, 2 2 4, তাহলে কত হলো 28 আর 44 গুণ করো, 44 28, ঠিক আছে। 4 তে 32 এর 2 হাতে 3, 4 8 তে 32 আর 3 হচ্ছে 35, 4 2 8, 4 2 8,
2 8 5 13 3 হাতে 1 9 3 12 সমান হচ্ছে আমার 1232 ঘন ডেসিমিটার এত মশলা লাগবে। ঠিক আছে, দুটা পিলারের জন্য। এরপর বলেছে প্লাস্টার করতে কত খরচ পড়বে, প্রতি বর্গ মিটারে দেওয়া আছে। দেখো লিখো প্রতিটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল। প্লাস্টার মানে কি, আমি পার্শ্বতলটাই প্লাস্টার করব। নিশ্চয় দেখো উপরটায় যে দুটো তল থাকে বৃত্তাকার তল, সেগুলো তো একটা ধরো ছাদের সাথে হবে, একটা হচ্ছে মাটির সাথে থাকবে, মেঝের সাথে। তো সুতরাং আমার শুধুমাত্র বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে প্রতিটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ, তাই না? সমান 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 2.8 ইন্টু এইচ মানে হচ্ছে 25। দেখো এটা হচ্ছে বর্গ ডেসিমিটার, তাই না? এটাকে মিটারে করে দাও সবগুলোকে। সমান 2 গুণিত 22/7 গুণিত, এটা আছে আমার তোমার ডেসিমিটারে আছে, মিটারে করলে কি হবে, এক ঘর বাম দিকে দশমিক যাবে, অর্থাৎ 0.28 হবে ইন্টু এটা হবে তোমার 2.5 এত বর্গ মিটার। ঠিক আছে, সমান দশমিকগুলো তুললে কি হবে, 2 গুণিত 22/7 গুণিত 28/100 গুণিত 25/10 এত বর্গ মিটার। এরপরে কি বলেছে দেখো, দুটা পিলার আছে, তাহলে দুটি পিলারের অতএব দুটি পিলারের মোট ক্ষেত্রফল, দুটি পিলারের মোট ক্ষেত্রফল সমান 2, আবার এর সাথে গুণ হবে, তাহলে 2 গুণিত 2 গুণিত 22/7 গুণিত 28/100 গুণিত 25/100 এত বর্গ মিটার। ঠিক আছে, এরপরে দেখো প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ পড়বে। লিখো যে প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে, প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে খরচ পড়বে। পিলার দুটি প্লাস্টার করতে খরচ পড়বে কত, এর সাথে 125 গুণ হবে আরো, তাই না? তাহলে আমার ক্ষেত্রফল ছিল এটা, তাহলে এর সাথে আরো 125 গুণ করো, তাহলে 2 গুণিত 2 গুণিত 22/7 গুণিত 28/100 গুণিত 25/10 আছে, সরি এখানে 100 লেখা হয়ে গেছে, তাহলে 25/10 গুণিত 125। ঠিক আছে, এইখানে দেখো আমি যদি এটা কাটছি, আমি 25 দিয়ে কাটছি, 5 25 125, 4 25 100। ঠিক আছে, 4 7 28, 5 2 10, একটা 2 এখানে কাটো, এই 7 এই 7 কাটো, সমান কত হচ্ছে দেখো 25 থাকছে আর এদিকে 44 থাকছে, 25 দুগুণে 50 আর 22, তাই তো? 5 দুগুণে 10 0, 5 দুগুণে 10 11 সমান 1100 টাকা। তাহলে দুটি পিলার প্লাস্টার করতে আমার খরচ হবে 1100 টাকা। ঠিক আছে, এখানে 5 অঙ্কটাতে কি বলছে দেখো না, 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি। দেখো এটা প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন বের করতে গেলে আমাকে বের করতে হবে যে সিলিন্ডারটির আয়তন কত। ঠিক আছে, সিলিন্ডারটির অন্তর্ব্যাস দেওয়া আছে, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে লিখো,
যে গ্যাস সিলিন্ডারটির অন্তর ব্যাসার্ধ আর সমান, দেখো অন্তর ব্যাস দেওয়া আছে তোমার 2.8 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে বাই 2 সমান হচ্ছে 1.4 ডেসিমিটার। ঠিক আছে, এটা হলো। এরপরে হবে দেখো, এবং 7.5 ডেসিমিটার লম্বা আছে, তাহলে গ্যাস সিলিন্ডারটির উচ্চতা এই সমান হচ্ছে 7.5 ডেসিমিটার। অতএব এর আয়তন কত হবে না, আয়তনের সূত্র আমরা কি জানি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। ঠিক আছে, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ার মানে 1.4 ইন্টু 1.4 হবে, ইন্টু এইচ হচ্ছে 7.5। ঠিক আছে, এটা দশমিকটা তুললে আমি এরকম লিখতে পারি 22/7 ইন্টু 14/10 ইন্টু 14/10 ইন্টু 75/10 এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার আয়তন। এরপরে লিখবো আমি, দেখো অর্থাৎ এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হচ্ছে তোমার 15.015 কিগ্রা, তাই না? তাহলে লিখবো কি যে 22/7 গুণিত 14/10 গুণিত 14/10 গুণিত 75/10 এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন। এটা লিখবে তোমরা গ্যাসের ওজন। ঠিক আছে, এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত দেওয়া আছে, এটা দেখো কিগ্রা আছে, ওটাকে আমি একবারে গ্রাম করে নিচ্ছি, তাহলে 1000 দিয়ে গুণ হবে, তাহলে 1000 দিয়ে গুণ হওয়া মানে কি, মানে দশমিকটা উঠে যাবে, অর্থাৎ 15,015 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে না, 15,015 গুণিত, এগুলো দেখো সব এ দ্বারা ভাগ হবে, অর্থাৎ গুণ করলে সেগুলো উল্টে যাবে। এটা হয়ে যাবে 7/22, এটা হয়ে যাবে 10/14, এটাও হয়ে যাবে 10/14, আর এটা হয়ে যাবে 10/75। ঠিক আছে, কাটাকুটি করে এরপর দেখো 7 2 14 কাটছি আমি। ঠিক আছে, 2 5 10, 5 15 75, এটা আবার 5 দিয়ে কাটছি আমি, 5 3 15, তাহলে এটা হবে 5 3 15 0 0 5 3 15। ঠিক আছে, 3 দিয়ে কাটছি, 3 1 3 0 0 1, এটা হলো। এরপরে দেখো এখানে আমার 14 আছে, হ্যাঁ এখানে কাট, এটা আমি পরে কাটছি, এটা কাটছি দেখো 11 2 22, এখানে 9 11 99, 1 হলো 11 কে 11, তাহলে 91 হলো। ঠিক আছে, এটা কাটছি আমি, 2 আছে, 2 5 10, এখানে দেখো 2 7 14, এখানে 2 5 10, এখানে হচ্ছে 7 13 91। ঠিক আছে, সমান কত হলো আমার 5 13 65 ইন্টু 5, অর্থাৎ 5 5 25 5 হাতে 3, সরি 5 13 65 65 আর 5 আছে। ঠিক আছে, 5 5 25 5 হাতে 2, 5 6 30 আর 2 হচ্ছে 32, 325 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হচ্ছে 325 গ্রাম। এটা হলো 6 অঙ্কটাতে কি বলছে দেখো, 6 অঙ্কটাতে বলছে তোমার সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 97 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা কত? তাহলে দেখো প্রথম যে 3টি জার ছিল, ঠিক আছে, তাদের আয়তনটা আমাকে বের করতে হবে। 3টি জারের মোট আয়তন আর বড় জারটির আয়তন এগুলো সমান হবে। ঠিক আছে,
তাহলে এখানে বলেছে দেখো তাদের উচ্চতা হিসাব করি। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া ছিল 1.4 ডেসিমিটার, তাহলে তাদের উচ্চতা হিসাব করতে হবে আমাকে, ঠিক আছে। এবার তিনটি সমান সমান উচ্চতা এবং সমান সমান ব্যাসের জার দেওয়া ছিল যেহেতু, তাহলে এখানে লিখব ধরিলাম সমান জার তিনটির উচ্চতা এইচ সমান, উচ্চতা সমানই এইচ ডেসিমিটার, ঠিক আছে। এটা হলো। এরপরে দেখো ব্যাস দেওয়া ছিল, তাহলে তিনটির ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আর সমান, এখানে দেখো ব্যাস দেওয়া হচ্ছে 1.4 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ আর সমান হবে বাই 2 হবে, তাহলে 1.4 বাই 2 সমান হচ্ছে 0.7 ডেসিমিটার, ঠিক আছে। এটা হলো। তাহলে তিনটি জারে মোট কত অ্যাসিড ছিল, অতএব তিনটি জারে মোট অ্যাসিড ছিল, তিনটি জারে মোট অ্যাসিড ছিল লঘু H2SO4 ছিল, তাই তো। আমি শুধু অ্যাসিডে লিখছি, অ্যাসিড ছিল কত ছিল। দেখো আমার যখনই কোনো একটা পাত্রে তরল রাখা হবে তার মানে তার আয়তন হবে, তাহলে এখানে আয়তন কি সূত্র, পাই আর স্কয়ার এইচ, তাই তো। তাহলে লিখব পাই ইন্টু এখানে আর স্কয়ার এইচ, আর মানে কত, আর মানে এখানে তোমার সবগুলোই হবে 0.7, তাহলে আর স্কয়ার ইন্টু এইচ, কিন্তু প্রথমটা ছিল বলছে 2/3 অংশ, মানে আরো 2/3 গুণ হবে, প্লাস দ্বিতীয়টা যখন করব পাই ইন্টু 0.7 তার হোল স্কয়ার ইন্টু এইচ, দ্বিতীয়টা কত অংশ ছিল 5/6, তাহলে ইন্টু 5/6 হবে, ঠিক আছে, প্লাস পাই ইন্টু 0.7 তার হোল স্কয়ার ইন্টু এইচ, ইন্টু তৃতীয়টা কত ছিল 7/9 অংশ, অর্থাৎ গুণিত 7/9 হবে, ঠিক আছে। সমান দেখো এখান থেকে আমি পাই ইন্টু 7/10 ইন্টু 7/10 কমন নিয়ে নিচ্ছি ইন্টু এইচ। এটা কেন নিচ্ছি দেখো, এখানে দেখো 0.7 তার হোল স্কয়ার আছে, এটাকে আমি লিখতে পারি 7/10, আবার হোল স্কয়ার জন্য 7/10 গুণিত 7/10, ঠিক আছে। এটা যদি কমন নিই তাহলে এখানে 2/3 থাকবে, এখানে 5/6 আর এখানে হচ্ছে 7/9, ঠিক আছে। 3, 6, 9 এর লসাগু করতে হবে, সমান পাই ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচ। এটা লসাগু কত হবে, 3, 6, 9 এর লসাগু হবে 18, তাহলে 3, 6, 18, 6 হলো, 6 দুগুণে 12, এবার 6 দিয়ে 18কে ভাগ করলে কত, 3, 3 5 15, 9 দিয়ে ভাগ করলে 2, 7 দুগুণে 14, এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। এরপরে দেখো সমান কত হচ্ছে পাই ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচ, ইন্টু কত হলো এটা 12, 15, 14, 4, 5, 9, 10, 11, 1, 5, 2, 7, 4, 11, 1 হাতে 1, 41 হচ্ছে, ঠিক আছে। 41/18 ঘন ডেসিমিটার, ঠিক আছে। এইটা হলো। এরপর দেখো এটা হচ্ছে আমার তিনটি জারের মোট যে অ্যাসিড ছিল তার আয়তন হলো। এবং তিনটি জারের অ্যাসিডকে একটা কি বড় জারে রাখা হচ্ছে, তাই তো। তাহলে বড় জারটির কত ব্যাসের দৈর্ঘ্য, বড় জারটির ব্যাসার্ধ আর সমান কত হবে 2.1/2 ডেসিমিটার, কারণ ওটা ব্যাস দেওয়া আছে 2.1টা। আর বড় জারটির উচ্চতা, অ্যাকচুয়ালি উচ্চতা যাই হোক, অ্যাসিডটা ঢালার পরে অ্যাসিডটা যতটা উচ্চতা উঠছে সেই হাইটটা আমরা নেব। কত দেওয়া ছিল না 4.1 ডেসিমিটার। অতএব বড় জারটির আয়তন কত হলো পাই আর স্কয়ার 2.1/2 তার হোল স্কয়ার ইন্টু 4.1, এত ঘন ডেসিমিটার। শর্তানুসারে এটা সমানই হবে
তিনটা জারের যে মোট অ্যাসিড ছিল সেটা, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি সমান পাই ইন্টু 21 বাই দশমিকের জন্য বাই 10 মানে 20, আবার হোল স্কোয়ার করছি 21/20 ইন্টু 41/10, এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। তাহলে শর্তানুসারে আমি বলতে পারি তিনটা জারে মোট যে ছিল, তাহলে শর্তানুসারে, কারণ তিনটা জারের অ্যাসিডটাই বড় জারের অ্যাসিডে ঢালা আছে, তাহলে শর্তানুসারে কি হবে পাই ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচ ইন্টু 41/18 সমান পাই ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 41/10, এটা হবে। বা এইচ সমান পাই ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 41/10 ইন্টু এটা কি হয়ে যাবে 1/পাই ইন্টু 10/7 ইন্টু 10/7 ইন্টু 18/41, এটা কাটাকুটি করে এবারে তো পাই পাই কাটছে, 41 কাটছে, 3 7 21, 3 7 21, 10 10 কাটলো, 10 2 20, 2 9 18, ঠিক আছে। সমান কত হচ্ছে সমান হচ্ছে তোমার 3 থেকে 9 9 9 81/20, 81/20 ডেসিমিটার। এটা হচ্ছে তোমার ওই তিনটি যে সমান জার ছিল তাদের উচ্চতা। এটা ভাগ করলে কত হবে 4 20 80, 1 নামলো 0.005 4.05 ডেসিমিটার। এইটা হচ্ছে জারগুলোর উচ্চতা, ঠিক আছে। তারপর অঙ্কটাতে কি বলছে দেখো, 7 অঙ্কটাতে কি বলছে দেখো না, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। অর্থাৎ আয়তনটা বের করলে হবে, তার আয়তনটা বের করলে আমার কি পাই আর স্কয়ার এইচ হয়, তার মানে ব্যাসার্ধটা জানতে হবে, উচ্চতাটা জানতে হবে। এখানে উচ্চতাটা দেওয়া নেই, বের করে নেবো, ঠিক আছে। এবার সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় 2πrh প্লাস 2πr², কিন্তু এখানে যেহেতু এক মুখ খোলা বলেছে অর্থাৎ একটা মুখ খোলা, তার মানে πr² একটা হবে, 2πr² হবে না, ঠিক আছে। এখানে হচ্ছে পাত্রটির ভূমির ব্যাসার্ধ, পাত্রটির ভূমির ব্যাসার্ধ আর সমান কত হবে, ব্যাস দেওয়া আছে 14 সেমি, তাহলে 14/2 সমান 7 সেমি, ঠিক আছে। ধরি পাত্রটির উচ্চতা সমান 8 সেমি, ঠিক আছে। একবারে করে দিচ্ছি দেখো, অতএব পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু এক মুখ বলেছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয় এমনিতে আমার 2πrh প্লাস 2πr², কিন্তু এখানে πr² হবে কারণ এক মুখ খোলা বলেছে, এটা হবে। এটা সমানই তোমার মান বসাও, ঠিক আছে। এটা কমন নিচ্ছি আমি, πr কমন নিচ্ছি, πr কমন নিলে কত থাকছে দেখো, এখানে πr নিয়ে নিলে 2h থাকছে প্লাস এখানে r থাকছে, ঠিক আছে। এবার মানগুলো বসাও, সমান হচ্ছে পাই মানে 22/7 ইন্টু r মানে তোমার 7 ইন্টু 2h প্লাস r মানে হচ্ছে 7, এটা হচ্ছে, তাই না। শর্তানুসারে এটা সমানই হবে তোমার 2002, লিখো। শর্তানুসারে কত ছিল মানগুলো জানো, 22/7 ইন্টু
7 পাই আর কমন নিয়েছি আমরা, তাই তো, ইন্টু 2h প্লাস 7 সমানই হবে তোমার 2002। ঠিক আছে, 7 7 কাটলো, বা 2h প্লাস 7 ইকুয়াল টু 2002/22। 2 দিয়ে কাটলাম, 11 দুগুণে 22, 2 1 2, 0 0 1, 9 11 99 91 হলো, বা 2h ইকুয়াল টু 91 মাইনাস 7, বা 2h ইকুয়াল টু 7 করলে 11 4 84 হচ্ছে, বা h ইকুয়াল টু হচ্ছে 84/2 সমান 2 4 8 42 সেমি। ঠিক আছে, তাহলে 42 সেমি হলো। অর্থাৎ পাত্রটিতে কত লিটার জল ধরবে, এটা উচ্চতা পেলাম আমি। অতএব পাত্রটিতে জল ধরবে সমান কত জল ধরবে, পাই আর স্কোয়ার এইচ। আয়তন বের করতে হবে। পায়ের মান কত, 22 7, আর এর মান কত 7, 7 ইন্টু 7 ইন্টু এইচ এর মান হচ্ছে 42। একটা 7 কাটো, এবার এটা গুণ করো। এত ঘন ডেসিমিটার, তাই না, ডেসিমিটারে আছে না, এটা সেন্টিমিটারে আছে। এত ঘন সেমি, তাহলে এটা গুণ করলে কত হবে, 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 15, 154 আর 42 দিয়ে গুণ করো। 4 দুগুণে 8, 5 দুগুণে 10 0, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 0, হাতে 2 1 2 1 3, 5 দুগুণে 10 0, 2 1 2 1 3, 4 4 16 6, হাতে 1, 4 4 16 6, হাতে 4 5 20 21 এর 1, হাতে 2, 4 4 2 6, 8 6 4 6। ঠিক আছে, সমান হচ্ছে 6 4 6 8 ঘন সেমি। অর্থাৎ এটাকে যদি আমি লিটারে করতে চাই তাহলে ঘন ডেসিমিটারে আনতে হবে। ঠিক আছে, তাহলে কত দিয়ে ভাগ হবে, ডেসি সেমি, অর্থাৎ বাম দিকে সেমি থেকে ডেসিমিটার হলে বাম দিকে 1 ঘর যায়, যেহেতু ঘন আছে তাহলে 3 ঘর হবে। তার মানে এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলেই ঘন ডেসিমিটার পেয়ে যাব। আর 1 ঘন ডেসিমিটার সমানই হচ্ছে 1 লিটার। ঠিক আছে, 1 ঘন ডেসিমিটার সমান যদি 1 লিটার হয় তাহলে এটা হবে 6.468 ঘন ডেসিমিটার, মানে এত লিটার। এটা হলো 8 অঙ্কটা কি বলছে দেখো না, যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জল সেচ করবে হিসাব করে লিখি। 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমাকে ডেসিমিটারে সব করতে হবে। তাহলে দেখো, এত সেমি ব্যাসের একটি পাম্প সেট, যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জল সেচ করবে। তাহলে কত লিটার করবে সেটা বের করলে কিলো লিটার পেয়ে যাবো, তাই না। তাহলে এখানে দেখো, পাইপটির, পাম্প সেটটির যে পাইপ আছে, পাইপটির ব্যাসার্ধ কত আছে, পাইপটির ব্যাসার্ধ আর সমান হচ্ছে তোমার 14 সেমি ব্যাস দেওয়া আছে, তাহলে 14/2 সমান হচ্ছে 7 সেমি। মিটার ডেসি সেন্টিমিটার, তাই তো, ডেসির পরে সেমি হয়, তাহলে সেমি থেকে ডেসি করলে 10 দিয়ে ভাগ কত হবে, অর্থাৎ 7 10 ডেসিমি। ঠিক আছে, এরপর দেখো এত মিটার আছে, তাই না, মিনিটে। আবার দেখো পাম্প সেটটি মিনিটে জল সেচ করতে পারে, মিনিটে জল সেচ করে 2500 মিটার, এটা মিটার দিয়ে আছে, সমান হচ্ছে, এটাকে ডেসিমিটার করো, মিটার ডেসি অর্থাৎ 25,000 ডেসিমিটার। ঠিক আছে, অতএব আমি লিখতে পারি, অতএব পাম্প সেটটি, এটা তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি, পাম্প সেটটি 1 মিনিটে জল সেচ করে,
পাম্প সেটটি 1 মিনিটে জল সেচ করতে পারে। কি সূত্রে? পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7 ইন্টু আর এর মান কত? 7/10, তাহলে 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচ মানে হচ্ছে 25,000। এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এরপরে 1 ঘন্টা মানে কত? 60 মিনিটে, তাহলে 60 মিনিটে জল সেচ করতে পারে, এর সাথে 60 গুণ হবে, তাহলে 60 মিনিটে জল সেচ করতে পারে, এর সাথে 60 গুণ করো, তাহলে 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 25,000 ইন্টু 60। এত ঘন ডেসিমিটার বা লিটার। লিটার লিখতে পারি আমি 1 2 1 2, দুটো শূন্য কাটলাম, 7 7 কাটলাম। ঠিক আছে, এরপরে এগুলো গুণ করে দেখো কত হচ্ছে। গুণ করলে আসছে তোমার, এখানে আছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 মানে 22 আর 7 কত হয়? 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 15, 154 হচ্ছে। আর এখানে আছে 6 25 150 আছে। ঠিক আছে, মানে 15 দিয়ে গুণ করলেই হবে। তাহলে 15 দিয়ে যদি গুণ করা হয় 6 25 150, তারপর দুটো শূন্য মানে 3টা শূন্য হবে, তাহলে 4 15 60 শূন্য, হাতে 6, 5 15 75, 75 আছে হচ্ছে 81, 15 15 আর 8 হচ্ছে 23। ঠিক আছে, সমান হচ্ছে তোমার 2 3 1 0, তারপর হচ্ছে 3টা শূন্য হবে, এত লিটার। সমান কত হবে? 2310 কিলোলিটার। কারণ লিটারকে কিলোলিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ ঘন্টায় 2310 কিলোলিটার জল সেচ করতে পারবে পাম্পটি। ঠিক আছে।